আজ আমি আপনাদের সামনে কথা বলতে চাই এমন একটি দিনের কথা, যেদিন একটি জাতি তার নিজের ভবিষ্যৎ নিজেই নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই দিনটি ছিল 1971 সালের 7ই মার্চ। আর সেই সিদ্ধান্তের ভাষা দিয়েছিলেন একজন মানুষ, যাকে আমরা জাতির পিতা বলি, বাংলাদেশের স্থপতি বলি, যাকে আমরা ভালোবেসে বঙ্গবন্ধু হিসেবে সম্বোধন করি। মাত্র 18 মিনিটের একটি ভাষণ, কোনো লিখে আনা বক্তব্য নয় টেলিপ্রম্পটারের সাহায্যে অনেকের ভাবনা একত্রিত করে প্রেজেন্ট করার চেষ্টা। শুধু ছিল একজন মহান নেতার বুকের ভেতর থেকে উঠে আসা শত সহস্র শব্দগুচ্ছ, আর সেই বক্তব্যই কোটি মানুষের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল। 7ই মার্চের ভাষণই বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত সূচনা। কারণ এই ভাষণের মাধ্যমেই একটি নিপীড়িত জাতি তার ভবিষ্যতের পথ খুঁজে পেয়েছিল। সেই দিন ঢাকার রেসকোর্স ময়দান, অর্থাৎ আজকের সোহরাওয়ার্দী উদ্যান, লক্ষ লক্ষ মানুষের সমাবেশে পরিণত হয়েছিল। সবাই অপেক্ষা করছিল বঙ্গবন্ধু কি বলবেন সেটার জন্য। স্বাধীন বাংলার জাতির পিতা শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, মুজিব ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই ভাষণের গুরুত্ব বুঝতে হলে আমাদেরকে একটু পেছনের ইতিহাস জানতে হবে। 1947 সালে ভারত উপমহাদেশ ভাগ হয়ে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলো। কিন্তু সেই পাকিস্তান রাষ্ট্রের ছিল দুটো অংশ, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। এই দুই অংশের মধ্যে ছিল প্রায় 2000 কিলোমিটার দূরত্ব এবং ভাষা, সংস্কৃতি ও অর্থনীতির বড় রকমের পার্থক্য। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পূর্ব বাংলার মানুষ বিভিন্নভাবে বঞ্চিত হতে থাকে। অর্থনীতি, প্রশাসন ও সামরিক বাহিনীতে পশ্চিম পাকিস্তান একক আধিপত্য ধরে রেখেছিল। অথচ জনসংখ্যার দিক থেকে পূর্ব বাংলার মানুষই ছিল সংখ্যাগরিষ্ঠ। তাদের এই বঞ্চনার বিরুদ্ধে এই পারের মানুষগুলো ধীরে ধীরে আন্দোলন সংগ্রাম গড়ে তোলে। 1952 সালের ভাষা আন্দোলন বাঙালির অধিকার সচেতনতার প্রথম বড় প্রকাশ। এরপর 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান বাঙালির রাজনৈতিক চেতনাকে আরো শক্তিশালী করে তোলে। বঙ্গবন্ধু তখন আমাদের অবিসংবাদিত নেতা। এরপর আসে 1970 সালের ডিসেম্বরে পাকিস্তানের সাধারণ নির্বাচন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে মোট 313টি আসনের মধ্যে 167টি আসনই জয়ী হয় আওয়ামী লীগ বা জয়লাভ করে আওয়ামী লীগ। গণতন্ত্রের নিয়ম অনুযায়ী তখন বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ও সামরিক জান্তা সেটা মানতে রাজি ছিল না। ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টো ক্ষমতা হস্তান্তর করতে টালবাহানা শুরু করলো, জাতীয় পরিষদের অধিবেশন বারবার স্থগিত করলো। No constitution in the world, no act of parliament in the world can be passed without the head of state authenticating it. The country is being run by one man's will, martial law on the land. And unless they make the constitution, I'll pass the sovereignty to them. Until then, one man's will is there. বাঙালি জাতি বুঝতে পারল তাদের সকল অধিকার অস্বীকার করা হচ্ছে, ফলে গোটা পূর্ব বাংলা বিক্ষোভে ফুঁসে ওঠে। মানুষ রাস্তায় নামলো, হরতাল হলো, অসহযোগ আন্দোলন শুরু হলো। I am sure my people will not pay tax. I am sure the people will not join in the government. I am sure the people are absolutely behind me and my party. Won't that make President Yahya Khan take military action against you? Neither it is up to him. I don't care. সেই উত্তাল পরিস্থিতিতেই এলো 7ই মার্চ। রেসকোর্স ময়দান লক্ষ লক্ষ মানুষের সমুদ্রে পরিণত হলো। সবার মুখে একটাই প্রশ্ন, বঙ্গবন্ধু কি বলবেন আজ? আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। বঙ্গবন্ধু তার ভাষণ শুরুই করেছিলেন এক গভীর আবেগের মাধ্যমে। তিনি বলেছিলেন, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই একটি বাক্যের মাধ্যমেই তিনি পুরো জাতির কষ্ট ও ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি স্মরণ করিয়ে দেন কিভাবে বাঙালির উপর গুলি চালানো হয়েছে, কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে। এরপর তিনি জনগণকে সংগ্রামের জন্য প্রস্তুত হতে বলেন। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো।
এই একটি বাক্য ছিল প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। তিনি আরো বলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। এই কথাগুলো শুধু আবেগের কথা ছিল না, এগুলো ছিল যুদ্ধের প্রস্তুতির ডাক। এরপর আসে ভাষণের সেই ঐতিহাসিক ঘোষণা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই বাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গে জনসমুদ্র যেন গর্জে ওঠে, মানুষ বুঝে যায় স্বাধীনতার সংগ্রাম শুরু হয়ে গেছে। স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ, বাংলাদেশ। বীর বাঙালির অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায়ই করা হয়, বঙ্গবন্ধু কেন সেদিন সরাসরি স্বাধীনতার ঘোষণা দেননি? এর উত্তর বুঝতে হলে তখনকার রাজনৈতিক বাস্তবতা বুঝতে হবে। প্রথম কারণ ছিল আন্তর্জাতিক পরিস্থিতি। যদি বঙ্গবন্ধু সেদিন সরাসরি স্বাধীনতার ঘোষণা করতেন তাহলে পাকিস্তান সরকার এটিকে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ হিসেবে প্রচার করত। বাংলাদেশের পক্ষে তখন আন্তর্জাতিক সমর্থন পাওয়া কঠিন হয়ে যেত। বঙ্গবন্ধু চেয়েছিলেন বিশ্ব যেন বুঝতে পারে আমরা ন্যায্য অধিকার চাইছি, স্বাধীনতার ডাক দিতে আমাদেরকে বাধ্য করা হচ্ছে। দ্বিতীয় কারণ ছিল সামরিক বাস্তবতা। তখন বাঙালি জাতি সংগঠিতভাবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। সেনাবাহিনী, ইপিআর ও পুলিশ ছিল পাকিস্তানের নিয়ন্ত্রণে। আনুষ্ঠানিক ঘোষণা দিলে পাকিস্তান বাহিনী তাৎক্ষণিকভাবে ভয়াবহ দমন অভিযান শুরু করতে পারত, গণগ্রেপ্তার বা হত্যা করা হতে পারত মুক্তিকামী সকল নেতাকে। তাই তিনি এমন একটি ভাষণ দিলেন যা একই সাথে স্বাধীনতার ডাক আবার আইনগতভাবে বিদ্রোহের ঘোষণা নয়। তিনি বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সাধারণ মানুষ বুঝে গেল এটি স্বাধীনতার আহ্বান, আবার কূটনৈতিক পরিসরে এটিকে বিদ্রোহ বলার কোনো সুযোগ ছিল না। বীর বাঙালি অস্ত্র ধরো, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই ভাষণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর সামরিক ও সাংগঠনিক নির্দেশনা। অনেকে মনে করেন এটি ছিল শুধু একটি রাজনৈতিক বক্তব্য, কিন্তু বাস্তবে এতে ছিল সংগ্রামের স্পষ্ট নির্দেশনা। বঙ্গবন্ধু বলেছিলেন, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। এটি ছিল মুক্তিযুদ্ধের সংগঠন গড়ে তোলার নির্দেশ। তিনি অসহযোগ আন্দোলনের রূপরেখা দিয়েছিলেন এই ভাষণের মাধ্যমে। সরকারি অফিস আদালত বন্ধ থাকবে, কর দেওয়া হবে না, কিন্তু মানুষের প্রয়োজনে সেবা চলবে। এই সূক্ষ্ম পরিকল্পনা প্রমাণ করে যে তিনি কেবল আবেগের কথা বলছিলেন না, একটি জাতির সংগ্রামের কৌশল নির্ধারণ করেছিলেন। এই ভাষণের আরো একটি বড় শক্তি ছিল মানুষের মনোবল তৈরি করা। তখন পাকিস্তানের সেনাবাহিনী ছিল অত্যন্ত শক্তিশালী। সাধারণ মানুষের পক্ষে সেই শক্তির বিরুদ্ধে দাঁড়ানো সহজ ছিল না। কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন, আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। ওই যে দাবায় রাখতে পারবা না, এই কথাই মানুষের মনে সাহস জাগিয়ে দেয়। এই ভাষণই ছিল যেন একটি অলিখিত সংবিধান, কারণ এতে ভবিষ্যৎ রাষ্ট্রের চরিত্রের ইঙ্গিত ছিল। বঙ্গবন্ধু বলেছিলেন, এই বাংলায় হিন্দু, মুসলমান, বাঙালি, নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই। এর মাধ্যমে তিনি নতুন রাষ্ট্রের অসাম্প্রদায়িক চেতনার ভিত্তি তুলে ধরেন। এখন প্রশ্ন আসে, এই ভাষণ ছাড়া কি বাংলাদেশ স্বাধীন হতে পারত? 7ই মার্চ যদি না ঘটত তাহলে কি হতো? প্রথমত, এই ভাষণ ছাড়া নেতৃত্বে শূন্যতা তৈরি হতো। একটি জাতি যখন বিপদে পড়ে তখন তার একটি কেন্দ্রীয় কণ্ঠস্বর দরকার পড়ে। 7ই মার্চের ভাষণ সেই কণ্ঠস্বর ছিল। এই ভাষণ না হলে মানুষ বিভ্রান্ত থাকত, আর এই বিভ্রান্তির সুযোগে পাকিস্তানি হানাদাররা আরো শক্তিশালী হতো, আরো আমাদের উপরে জুলুম চালাত। মার্চের প্রথম সপ্তাহেই কিন্তু বিপুল পরিমাণ সাধারণ মানুষকে তারা হত্যা করেছিল। দ্বিতীয়ত, এই ভাষণ ছাড়া ঐক্যবদ্ধ প্রস্তুতি ও সমন্বয়ের অভাব দেখা দিত। যুদ্ধ শুধু সাহস দিয়ে হয় না, এর জন্য প্রয়োজন সুস্পষ্ট দিক নির্দেশনা ও একই সাথে এগিয়ে যাওয়ার শক্তি। 7ই মার্চের ভাষণ সারা বাংলার মানুষকে একটি অভিন্ন পথের মধ্য দিয়ে নিয়ে এসেছিল।
ঢাকা থেকে সিলেট, রাজশাহী থেকে চট্টগ্রাম, সব জায়গার মানুষ তখন একই লক্ষ্য, একই সংকল্প নিয়ে একই দিকে হাঁটতে শুরু করেছিল, একই কথা বলতে শুরু করেছিল। তোদের পায়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, বাটের বাটে তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। তৃতীয়ত, এই ভাষণ ছাড়া মুক্তিযুদ্ধের নৈতিক ভিত্তি থাকতো না। বিশ্বের কাছে আমাদের বলতে হয়েছিল আমরা কেন লড়ছি। এই ভাষণে বঙ্গবন্ধু সেই ব্যাখ্যা দিয়ে গেছেন। জনগণের ভোটে নির্বাচিত দলকে ক্ষমতা না দেওয়া, সামরিক শোষণ, অর্থনৈতিক বঞ্চনা, এগুলোর সব কিছু তিনি এই ভাষণে প্রমাণ করেছিলেন। আমাদের লড়াই যে যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত এবং আমাদের বিজয় যে অনিবার্য, তা তিনি দৃঢ় কণ্ঠে সবার মাঝে ছড়িয়ে দিয়েছিলেন। এই ভাষণের গুরুত্ব বিশ্ব স্বীকার করেছে। 2017 সালে ইউনেস্কো বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। বিশ্বের অনেক গবেষক এই ভাষণকে ঐতিহাসিক অন্যতম সেরা রাজনৈতিক ভাষণ হিসেবে বিবেচনা করেন। কারণ মাত্র 18 মিনিটের একটি ভাষণে বঙ্গবন্ধু একটি জাতির অতীতের বেদনা, বর্তমানের দাবি এবং ভবিষ্যতের স্বপ্ন এবং সংগ্রামের কৌশল সবকিছু একসাথে তুলে ধরেছিলেন। প্রিয় দর্শক, শেষ করার আগে একটি কথা বলতেই হয়। আজ আমরা যে স্বাধীন বাংলাদেশে বাস করি, এই দেশের লাল সবুজের পতাকা, এই দেশের স্বাধীনতা, এই দেশের আত্মমর্যাদা, সবকিছুর শিকড় সেই 18 মিনিটের ভাষণ। বঙ্গবন্ধু সেদিন শুধু একটি বক্তৃতাই দেননি, তিনি একটি জাতিকে জাগিয়ে তুলেছিলেন, কোটি মানুষের মনের কথা তার কণ্ঠ দিয়ে প্রকাশ করেছিলেন। তাই 7ই মার্চের ভাষণ শুধু একটি ভাষণ নয়, 7ই মার্চ শুধু একটি তারিখ নয়, এটি একটি জাতির জাগরণের দিন, এটি একটি জাতির স্বাধীনতার পথে যাত্রার দিন। দেশ আবারও সেই স্বাধীনতা বিরোধীদের খপ্পরে পড়েছে, এক নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেছে এই পুরো বাংলাদেশ। কিন্তু আমরা নিরাশ হব না, কারণ আমাদের জন্য বঙ্গবন্ধু চিরকাল আলোক বর্তিকা হয়ে আছেন। শেষে বঙ্গবন্ধুর সেই অমর আহ্বান স্মরণ করি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এবং দাবায় রাখতে পারবা না।